পারত এই কারণে ইরানের সঙ্গে তো অনেক দেশেরই স্বার্থ জড়িত আছে। ইরানের কাছ থেকে যারা তুলনামূলকভাবে কম মূল্যে তেল পায় এমন দেশের সংখ্যা একেবারে কম না। তারা এখানে ইনভলভ হতে পারতো এরকম মনে করে, কিন্তু আসলে তারা হবে না এই কারণে আমার যেটা মনে হয় যে আসলে ওই বিশ্বযুদ্ধ লাগার মতো বাস্তবতা যেটা আগে যেভাবে হতো দ্বিতীয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত, ওই বাস্তবতাটা এখন আর নেই হবে। এখন এই যুদ্ধটা অনেক সময় অর্থনৈতিক যুদ্ধ কিন্তু হয়ে যায়। তো সেই বিবেচনায় আমার মনে হয় না কোনো ওয়ার্ল্ড ওয়ার হবে, কিন্তু আমার পাশাপাশি এটাও মনে হয় যে এর প্রভাব সারা দুনিয়াতেই পড়বে। যে আমরা একটা ছোট দেশ, আমরা কিছুই চিনি না, কিছুই জানি না, দেশের মধ্যে কোনো সম্পর্কও নাই, তারপরে কিন্তু আমরা চাই বা না চাই এর প্রভাব কিন্তু আমাদের উপর পড়বে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে, ওখান থেকে তো মানে অনেক দেশের তেলবাহী জাহাজগুলো ওখান থেকে আসে, মানে মোট তেলের 20% ওদিক দিয়ে আসে। আর যদি এটা না আসতে পারে তাহলে ঘুরপথে আসতে গেলে যে তেলের ব্যারেল এখন মনে করেন $80 আছে, এটা $120 হয়ে যাবে, তখন 50% দাম বেড়ে যাবে কিন্তু সব কিছুরই। তো সেই দামে কি আমি তেল কিনতে পারবো না, তো আমি LNGও কিনতে পারবো না, কাতার থেকে তো কিছুই আসবে না। তো এই যে বিষয়গুলো আছে না, এগুলি মানে একটা মানে সর্বব্যাপী একটা প্রভাব এর পড়বে। আর যুদ্ধে যেটা হলো, এটা তো কোনো, আমরা যদি যুদ্ধের কথা ধরি যে একটা মানুষ একটা দেশ একটা দেশের উপর কখন যুদ্ধ করতে পারে, জাতিসংঘের তো কিছু নিয়ম কানুন আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর তো জাতিসংঘ হলো, এবং জাতিসংঘ তো যুদ্ধের একটা সিস্টেম তারা করে দিচ্ছে যে একটা দেশের বিরুদ্ধে একটা দেশ কখন যুদ্ধ ঘোষণা করতে পারে। আমি যতদূর জানি যে দুটো কারণ হলো একমাত্র যুদ্ধ ঘোষণা করতে পারে। এক নম্বর কারণ হলো যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন দেয় যে যুদ্ধ তুমি করতে পারো দেশের বিরুদ্ধে, তাহলে সেখানে নাকি যুদ্ধ করা যায়, যেটা নাকি কখনই হওয়া সম্ভব না আপাতত। আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো যদি কেউ আক্রান্ত বোধ করে, যদি কেউ মনে করে যে আমার উপর আঘাত করা হয়েছে, আমার আত্মরক্ষার জন্য, নিজেদের রক্ষা করার জন্য আমাকে প্রত্যাঘাত করতে হবে, তখন আপনি যুদ্ধ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে তো কিছুই হয়নি। এক্ষেত্রে 28 তারিখে ওরা প্রথম আক্রমণ শুরু করছে। 28 তারিখের আগে মানে পূর্ববর্তী 1-2 সপ্তাহ অথবা 1 মাস 2 মাসের মধ্যে ইরানের দিক থেকে তো ইসরায়েল অথবা আমেরিকার উপর কোনো আক্রমণ হয় নাই। এবং ইরান এবং মানে ইরানের উপর যে আক্রমণ তারা করছে, এবং তারা তো খুব হিসাব নিকাশ করে তাদের সমস্ত তথ্য নেওয়ার পর তারা যে আক্রমণটা করছে, এই আক্রমণটা তো হত্যার জন্য আক্রমণ, ইরানের শাসন ক্ষমতা পরিবর্তন আনার জন্য আক্রমণ। এবং এই একটা সার্বভৌম দেশে একজন শাসককে, একজন নেতাকে এইভাবে হত্যা করার পর আবার হাসি মুখে গর্বের সঙ্গে বলা যে আমরা করেছি, হত্যা করেছি, না করলে আমরা আক্রান্ত হতাম, এই যে উদ্ভট সব যুক্তি দেওয়া, এগুলি কেবল ট্রাম্পের মতো উন্মাদের পক্ষে বলা সম্ভব, আর কারোর পক্ষে বলা সম্ভব না। উনি বলছেন উনি তো সব দেশের সঙ্গে যে সমস্ত কাজ করছেন এগুলি কোনোটাই কি লজিক্যাল না। এখন তো আবার আলোচনার প্রস্তাব দিয়েছে, আবার আজকে দেখলাম যে উনি ট্রাম্প, এখানে একটা ব্যাপার আছে, কিন্তু ব্যাপার আছে কি ওনারা মানে আপনার হয়তো ইরানও প্রস্তুত ছিল না যে এই ধরনের আক্রমণ যে ট্রাম্প করতে পারে অথবা ইসরায়েল করতে পারে আমেরিকার সমর্থন, এটা ইরানও কিন্তু প্রস্তুত ছিল না। ওরাও ভাবতে পারে নাই যে এতটা মানে গোয়ারের মতো আচরণ, পাগলের মতো আচরণ তারা করবে, এটা তারা হয়তো ভাবেনি, যে কারণেই হয়তো তারা মারা গেছেন। কিন্তু আরেকটা কথা, এটা হলো আমার ধারণা ট্রাম্পও আসলে বোধহয় ধারণা করতে পারে নাই যে ইরানের শক্তির সামর্থ্য কতটুকু। কারণ ট্রাম্প ভেবেছিল যে মূল নেতা মারা যাওয়ার পর বোধহয় ইরান বোধহয় একদম মানে ভেঙে পড়বে, ইরান বোধহয় কোলাপস করবে। তা তো হয়নি, তা তো একদমই হয়নি। ইরানের প্রশাসন ইরানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব এখন তো নাই, তারা কিন্তু ঐক্যবদ্ধই আছে। এটা কিন্তু আমেরিকার জন্য একটা বড় আঘাত। এবং আরেকটা আঘাত যেটা মনে করি সেটা হলো ইরান দেখেন যে তারা বরং উল্টো আক্রমণ করছে এখন, এবং ইরানের শক্তিমত্তার সম্পর্কেও মনে হয় তাদের একটা তারা আন্ডারমাইন করছে ইরানকে, যে তারা যেরকমভাবে আবার প্রত্যাঘাত করতে পারে এটাও তাদের হিসাবে ছিল না। এবং ইরান যে কাজগুলি করেছে আরেকটা জিনিস, সেটা হলো যে সমস্ত তার আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে যে পরিমাণ ঘাঁটি ছিল, মার্কিন ঘাঁটি, সেগুলির মধ্যে সে আঘাত করতে পারে, এটাও কিন্তু তাদের হিসাবে ছিল না। কারণ এটা এবং ইরানের জন্য এটা খুব স্বাভাবিক। আমি যদি ওইভাবে ধরি, আমি যদি জাতিসংঘের নিয়মটাকেও ধরি, তাহলে আমি বলবো যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের যে আক্রমণটা, এই যে তাদের কর্মকাণ্ড, এটা অবৈধ। তবে ইরান যে তাদের উপর পাল্টা দিয়েছে এটা বৈধ, কারণ ইরান আক্রান্ত হয়েছে। আক্রান্ত হলে পর তার কিন্তু নৈতিকভাবে এইটা থাকে যে সে ইচ্ছা করলে তার প্রত্যাঘাত করতে পারবে, তার তো আত্মরক্ষার তো অধিকার তার আছে। সেদিক দিয়ে আমি মনে করি একদিকে ঠিক আছে। আবার আরেকটা বিষয় আমি বলি, এটা বলে আমি শেষ করি জিনিসটা। দেখেন ইরান তো আক্রান্ত হয়েছে, পুরো মধ্যপ্রাচ্য ধরেন, প্রমুখ ধরেন এই আশেপাশে যে ইসলামী রাষ্ট্রগুলো আছে, এদের ভূমিকাটা কি? এদের ভূমিকা সার্বিক যে পরিস্থিতি, এটা কিন্তু পুরো বিশ্বের জন্য একটা ভয়াবহ ঘটনা। বাংলাদেশের জন্য যে বড় যেটা চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে যে আমরা জ্বালানির জন্য, জ্বালানি শক্তির জন্য আমরা মূলত মিডল ইস্টের উপর নির্ভরশীল। আমাদের ক্রুড অয়েল এবং রিফাইন্ড অয়েল এইটা দুইটা মিলে প্রায় 45 দিনের আমাদের মজুদ আছে। স্টার রিফাইনারির ক্যাপাসিটি হচ্ছে 15 দিন প্লাস মাইনাস।
তো এই যুদ্ধটা যদি 15 দিনের বেশি লাস্টিং করে ইফেক্ট কিন্তু পড়তে শুরু করবে। দেখুন আপনার অলরেডি ক্রুড অয়েলের দাম 10% বেড়ে গেছে। অ্যাভারেজ ক্রুড অয়েলের প্রাইস কিন্তু $65 থেকে $70 পার ডলার থাকে, কিন্তু অলরেডি এটা $78 বা $80 চলে গেছে। এবং অ্যাপ্রিহেন্ড করছে অর্থনীতিবিদরা বা বিশ্ব বাণিজ্য যারা নিয়ে কাজ করেন যে এটা $100 পর্যন্ত পৌঁছাতে পারে। এটা কিন্তু ভয়াবহ একটা রেট। এটাতে এফেক্ট কী হবে যে বাংলাদেশের মতো দেশগুলিতে প্রত্যেকটা আইটেমের দাম বেড়ে যাবে, কারণ এর সাথে পরিবহন জড়িত। শাকসবজি থেকে শুরু করে কাপড় চোপড় বলেন, বা আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় উবারে যাবেন, প্রত্যেকটা জায়গায় এটা ভীষণভাবে বেড়ে যাবে। এখন সরকার ইতিপূর্বে যে ঘটনাগুলি ঘটেছে, এর আগে যে 12 দিনের যুদ্ধ হলো, বা সে সময় কিন্তু সরকার একটা ধারণা করেছিল যে ঠিক আছে 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ থেমে যাবে, সুতরাং সরকার সাবসিডি দিয়ে সেটাকে কাভার করার চেষ্টা করেছে। এবার কিন্তু এই সুযোগটা থাকবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে শ্রমবাজার মধ্যপ্রাচ্যে, এটা কিন্তু ভীষণভাবে ডিসরাপ্টেড হবে। আপনি যতগুলো দেখেন যে আরামকো থেকে শুরু করে যে কাতারের আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে এলএনজি প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। সো প্রত্যেকটা রিফাইনারিতে বা এলএনজি ফ্যাক্টরি যেগুলো কোম্পানি যেগুলো আছে, সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশের শ্রমিক আছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে গত 2 দিনে প্রায় 54টা ফ্লাইট বাতিল হয়েছে মিডল ইস্টে। সে হিউজ একটা ব্যাপার। কিন্তু আমাদের কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি, মানে তাকে তো বলা হয় ম্যাডম্যান, ইটস এ ম্যাডম্যান পলিসি। এই ম্যাডম্যান পলিসি প্রথম কিন্তু করে হচ্ছে আপনার নিক্সন, ওয়াটারগেট কলিং মানে স্ক্যান্ডাল যেটা ছিল, তারপরে এই ম্যাডম্যান পলিসির কারণে কিন্তু ভিয়েতনাম যুদ্ধ হয়, তার একরোখা নীতির জন্য। তো ম্যাডম্যান পলিসি যেটা সাজেস্ট করে, এটা ডেমাইজ অফ দ্যাট রেজিম। তো ইউনাইটেড স্টেটসের পক্ষ থেকে এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই যুদ্ধটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না ইউএসএ ইনভলভ হওয়ার জন্য। দীর্ঘদিন ধরে প্রায় দুই দশক ধরে বা 3 দশক ধরে ইসরায়েল চাচ্ছিল যে কোনোভাবে হোক ইউএসএকে এই যুদ্ধে এঙ্গেজ করার জন্য। এই কিছুদিন আগে যেটা যুদ্ধ হলো জুনে 12 দিনের সময়, সেখানেও কিন্তু এটা ইসরায়েলের মন রক্ষা করা একটা যুদ্ধ ছিল, যেটা বাংকার বাস্টার ব্যবহার করলো, B-52 ব্যবহার করলো। এই যুদ্ধটাতে যোগদান করার কোনো প্রয়োজন ছিল না। এই যে 2 রাউন্ড বা 3 রাউন্ড যে শান্তি আলোচনা হলো, ওম্যানের পররাষ্ট্রমন্ত্রী যেটা করলেন, এটা কিন্তু জেনেভাতে 3rd রাউন্ড টেবিলে কিন্তু আলোচনা একদম অনেক কাছাকাছি পৌঁছে গেছে। এখানে ইউএসএ 2টা শর্ত দিয়েছে, খুব কঠিন শর্ত। একটা হলো যে ইরানের যে মিসাইল প্রজেক্ট আছে এটা নিয়ে আলোচনা করতে চায়, আর দ্বিতীয়ত হলো নিউক্লিয়ার তার যে ডিপোজিশন আছে, পাইলিং আছে, এটা নিয়ে আলোচনা করতে চায়। এটা স্ট্রেট ইরান না করে দিয়েছে যে এই 2টি আলোচনা করা মানে আমার সার্বভৌমত্বের সাথে এটা প্রশ্ন মানে সাংঘর্ষিক হয়ে যাবে, এই কারণে বাদ দিয়েছে। এই প্লিটাকে কাজে লাগিয়ে নেতানিয়াহু এখন যে কোনোভাবে সফল হয়েছে ইউএসএ। তো এখন সামনে যেটা হয়েছে যে টার্গেট 5টা অবজেক্টিভ দিয়েছে, মানে পাগলা রাজার তো কিছু তুগলকি চিন্তা ভাবনা আছে। 5টা অবজেক্টিভের মধ্যে এটা ইরানিয়ান নেভিকে দেখেন, এই প্রথম যেটা টার্ম ব্যবহার করলো গত 12 জুন, মানে জুনের যে 12 দিনের যুদ্ধ ছিল, অবলিটারেট। হ্যাঁ, এরপরে কিন্তু এই যুদ্ধ যখন শুরু করে, তখন ডোনাল্ড ট্রাম্প এপিক ফিউরি এই অপারেশনের নাম দিয়েছে। এটাতে প্রথম অবজেক্টিভ বললো যে কি বলে এলিমিনেট, বাট কিছুক্ষণ পরে 2-3 ঘন্টা পরে বললো যে না, আমাদের টার্গেট হচ্ছে এনিহিলেট। এই 3টাই কিন্তু মিলিটারি টার্ম। 3টা, প্রথমটা অবলিটারেট হচ্ছে ধ্বংস করা, আবার পরে যখন এলিমিনেট মানে উচ্ছেদ করা, কিন্তু এনিহিলেট হচ্ছে একটু ডিফারেন্ট ইঙ্গিত বহন করে। এখানে হচ্ছে ধুকে ধাপে ধ্বংস করা। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা মিলিটারি অপারেশনের একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। সেন্টার অফ গ্র্যাভিটি মানে একটা যুদ্ধ, ওই সেন্টার অফ গ্র্যাভিটি যে ক্যাপচার করতে পারে, সেই কিন্তু সেই যুদ্ধে নায়ক বা সেই জয়লাভ করেন, বুঝার একটা বিষয়। তাহলে দ্বিতীয়ত হলো যে এখন মানে আলী খমেনির মৃত্যুর পরে পুরা ইরান কিন্তু এখন সাইকোলজিক্যালি এবং মিলিটারিলি তারা ভীষণভাবে এখন সিনক্রোনাইজড হয়ে গেছে। সুতরাং এটা পারছে না। আপনি দেখছেন যে ইরানের যে সংবিধান আছে, আর্টিকেল 111 অনুযায়ী তাদের 3 জনের একটা কমিটি অলরেডি করেছে, এবং সেখানে তারা বিশেষ একটা পদ্ধতির মাধ্যমে পরবর্তী ধর্মীয় নেতা। সো ইরান বলেন অথবা প্যালেস্টাইন বলেন, জাতীয় অস্তিত্বের কারণে তাদের নেতৃত্ব সকাল বিকাল তৈরি হয়। আমি একটু কামাল ভাইয়ের কাছে আসি। কামাল ভাই, আমাদের দুজনে কামাল, সমস্যা হচ্ছে এটা। আচ্ছা, মাসুদ কামালের কাছে আসছি। আচ্ছা মাসুদ কামাল ভাই, এই যে এই অবস্থায় আমাদের চ্যালেঞ্জগুলো কি? আমাদের চ্যালেঞ্জগুলো তো খুব ক্যাটাগরিক্যালি উনি বললেন যে আমাদের এই চ্যালেঞ্জগুলোর জন্য একটু প্রস্তুতি নিতে হবে। মানে যে বিপদগুলো আসতেছে আমাদের সামনে, তার জন্য এক ধরনের প্রিপারেশন আমাদের নেওয়া দরকার। এছাড়া আমাদের আর তো কিছু করার নাই। আমরা তখন ওখানে যে কিছু করতেও পারবো না, কাউকে থামাতেও পারবো না, কাউকে কিছুই করতে পারবো না। যে এই কূটনৈতিকভাবে তেমন কিছু করার নাই। বাংলাদেশ আবার চাই কূটনৈতিকভাবে এটার সমাধানের। এখন যেটা হবে আমি বলি আপনাকে, আমাদের তো একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন, উনি এইবার হয়তো উনি পরীক্ষা দিতে চাইবেন যে উনি যে খুব ভালো আমেরিকাকে হ্যান্ডেল করতে পারেন, হয়তো সেটা প্রমাণের একটা চেষ্টা উনি করবেন। কীভাবে করবেন? এইভাবে বলার চেষ্টা করবেন যে আমরা আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে আছি, মানে আমেরিকার সঙ্গে আছি। এটা কে আঘাত করলো, কে প্রথম আক্রমণ করলো, কে দ্বিতীয় আক্রমণ করলো, কে অবৈধ, কে বৈধ, তাই আমি তো আগেই বলেছি এই আক্রমণটা আমেরিকা মানে ইসরায়েল হয়ে ইসরায়েল দুজন মিলে যে আক্রমণ করেছে, এটা সম্পূর্ণভাবে একটা অবৈধ আক্রমণ ছিল। আপনি এভাবে জাতিসংঘের নিয়ম অনুযায়ী এভাবে আক্রমণ করতে পারেন না। ইরান যে কাজটা করেছে, ইরান কিন্তু আত্মরক্ষার জন্য কাজটা করেছে। বলছে ইরানটা আপনি বৈধ বলতে পারেন। ওইভাবে যে আমি যদি জাতিসংঘের এই ধারাগুলিকে মূল্যায়ন করে মানি, তাহলে আপনাকে ইরানকে আমি বলবো তারা না পেরা করছে। তাদের মূল নেতাকে আপনি মেরে ফেলছেন ভাই।
এবং খেলে মূল নেতা না, তাদের শীর্ষ পর্যায়ে প্রায় 11-12 জন নেতাকে ওরা মানে মেরে ফেলছে। কিন্তু এক্ষেত্রে আমেরিকার পক্ষ নেওয়ার কোনো উপায় নাই, কিন্তু লজিক তো এখানে কাজ করবে না। এখানে তো কাজ করবে হলো কি আমরা কতটা ক্ষমতাবানের পক্ষে আছি। গতভাবে বিকল্প চিন্তার জাতি আমরা না, একদম প্যারানয়েড, এক বিকলাঙ্গ টাইপের একটা জাতি ওই ডিপ্লোম্যাটিক চিন্তা ভাবনার ক্ষেত্রে। আমি কামাল ভাইয়ের সাথে একটু জায়গায় করে কিছুক্ষণ আগের একটা যেটা খবর পেলাম, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 4টা দেশের প্রতি তাদের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে মিডল ইস্টের, মানে যেটা কিন্তু একটা ন্যাকেড অবস্থানে চলে গেল। এখন আলী খামেনির হত্যাকাণ্ডের সাথে সেখানে শোক জানানো একটা ডিপ্লোম্যাটিক শিষ্টাচারের মধ্যে পড়ে, এখানে দোষের কিছু না। কিন্তু এখন যে 4টা দেশকে সমর্থন দিল, আলটিমেটলি এটা শুধু গালফ 4টা কান্ট্রি এবং ইউএসএ কে সমর্থন করার ব্যাপার কিন্তু দাঁড়িয়ে গেল। এখন কথা নৈতিক স্ট্যান্ডার্ডে কোন দিকে যাওয়া উচিত না উচিত এটা কিন্তু সূক্ষ্মভাবে বিচার করা উচিত। আমাদেরকে কেউ কিন্তু ফোর্স করছে না কোন এইদিকে যাও এদিকে যাও, বা তোমার এটা না করলে তোমার গলা টিপে ধরবে, এরকম ব্যাপার কিন্তু দাঁড়ায়নি। কিন্তু একটা জাতির আসলে মানে ক্যারেক্টার আপনি দেখেন, মালয়েশিয়া কি করলো, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু বললো উভয় দেশকে মানে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য, কারণ এটা গ্লোবাল পুরো সিকিউরিটি সিস্টেমটাকে হ্যাজদার্ড করে ফেলবে। সেখানে আমরা কিন্তু টেম্পটেড হয়ে চলে গেলাম একটা দিকে, 4টা দেশের প্রতি সংগতি প্রকাশ করে আমরা একটা সাইড নিয়ে এলাম। কিন্তু যেটা করা উচিত ছিল বাংলাদেশের, আমি গতকালকেও একটা টক শোতে বলেছি, বাংলাদেশের জিসিসি যে দেশগুলি আছে তাদের অ্যাম্বাসেডরকে ডেকে তাদেরকে বোঝানো উচিত আমাদের স্বার্থটা কি। আমাদের স্বার্থ মিডল ইস্টের রেমিটেন্স, আমাদের স্বার্থ হচ্ছে এনার্জি সাপ্লাই, এই চেইনটা যেন ঠিক থাকে। এখন যদি ইরান বাধ্য হচ্ছে আমেরিকান বেসগুলোকে অ্যাটাক করার জন্য, এটা তো তাদের কোনো, এর আগের বারে দেখেন যখন মানে জুনে 12 দিনের যুদ্ধ হলো, কত মিল মহব্বতের সাথে যুদ্ধটা হলো, জানাচ্ছে যে আমাদের ড্রোন যাবে, এটা আসলে আমাদের কিছু করার নাই, এটা ইসরায়েলে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না, চমৎকার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হলো। এখন যে ইসরায়েল যে আক্রমণটা করেছে সবগুলি তো আপনার আমেরিকান বেজে করেছে। তারা যে দেখুন, যদি মিডল ইস্টের এই জিসিসি কান্ট্রি যদি বুঝতে না পারে তাদের নিরাপত্তা কোনোদিন আমেরিকা দেবে না, ইউএসএ ধরে রেখেছে যে তাদের নিরাপত্তা, তাদের সবকিছু সার্বভৌমত্ব রক্ষা করবে ইউএসএ। তাই যদি হয় তাহলে আপনি দেখুন যে সবচেয়ে যে মডার্ন যে এয়ারক্রাফট, মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট F-35 সৌদি আরব চেয়েছে, সৌদি আরবকে দেয় নেই, কিন্তু ইসরায়েলকে দিয়ে রেখেছে। সুতরাং বুঝতে হবে, যদি মিডল ইস্ট যদি বুঝতে না পারে তাদের নিরাপত্তা, তাদের সার্বভৌমত্ব, তাদের সার্থকতা, এবং এই পরিস্থিতিতে যদি আপনার এই জিসিসি কান্ট্রিজ, বাহরাইন, কুয়েত, ইরাক, কাতার, সৌদি আরব, এরা যদি কোনো পক্ষ নিয়ে রিটালিয়েট করে ইরানের প্রতি, ইট ইজ গোয়িং টু বি দেয়ার ওয়ান অফ দ্য কাইন্ড অফ সিভিল ওয়ার, এন্ড এটা মানে ওয়ার্ল্ড ওয়ারের দিকে টার্ন নিতে বাধ্য। এই আপনার কি মনে হয় যে সেরকম কিছু হওয়ার আলামত সুস্পষ্ট, আলামত খুবই সুস্পষ্ট। এখন ইউএসএ এর কোনো প্রয়োজন ছিল না যুদ্ধের যোগদান করার। কেন যোগদান করলো? কোনো কারণ ছিল না তো। ইরানকে পানিশমেন্ট দেওয়ার জন্য যে সিম্পল বিষয় ছিল, এটার জন্য ইরানের যে আপনার নিউক্লিয়ার ওয়েপন আছে, এটার প্রমাণটা কি বলে আসতেছে তো। দেখেন আজকে ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমার স্পষ্ট বলেছেন যে আমরা বেস ব্যবহার করতে দেবো ঠিকই, কিন্তু আমরা 2003 থেকে আমরা শিক্ষা নিয়েছি। তখন সাদ্দাম হোসেনের মাস ডিস্ট্রাকশন ওয়েপন আছে বলে বহু চিৎকার করলো। লাকিলি আমি ওই জায়গায় ছিলাম, আমি পিসকিপিং মিশন ওই জায়গায় ছিলাম। সিম্পল কয়েকটা স্কার্ডের একটা স্থাপনা, ওইটাকে বলছে যে মাস ডিস্ট্রাকশন। আজকে মানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার বলতে বাধ্য হয়েছেন আমরা 2003-এর শিক্ষা নিয়ে আজকে আমরা জয়েন করবো না ইউএসএর ডাকে, বাট আমরা বেস ব্যবহার করার জন্য অনুমতি দিচ্ছি। তাহলে এখন যদি মিডল ইস্টের এই কান্ট্রিগুলি যদি রিটালিয়েট করে ইরানের প্রতি, তাহলে বুঝতে পারছেন যে মানে সংঘাতটা কোন পর্যায়ে ছড়িয়ে দেবে। কেন ফ্রান্সকে আপনার তার মানে রণতরী পাঠাতে হবে বাল্টিক অঞ্চল থেকে, কেন আপনার জার্মানি আজকে আগ্রহ প্রকাশ করছে। সুতরাং যখন আপনার এই দেশগুলি আগ্রহ প্রকাশ করছে বা সরাসরি যোগদান করছে, ফ্রান্স তো এখন সরাসরি মানে যোগদানের জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে আসছে, তাহলে কি আপনি মনে করেন না এটা কোনো স্বাভাবিক ব্যাপার না? ইরানের পক্ষে ইরানের পক্ষে কেউ নেই না, ইরানের পক্ষে আছে হুতি আছে, যাদের একটা মিসাইল থ্রো করার সামর্থ্য নেই, আছে হিজবুল্লাহ আছে, যাদের কয়েকটা রকেট করার মানে থ্রো করার সামর্থ্য আছে। নাথিং, এটা কোনো বিষয় না। কারণ ইরান তো ধরেন, কেন ইরান ওয়াই এনিমি টু ইউএসএ? ইরান কেন শত্রু? বিকজ একমাত্র ইরান এখন পৃথিবীতে একটা শক্তি। আপনার রাশিয়া কখনো যাবে না, ফ্রান্স যাবে না, কখনো ইউকে যাবে না, ইউএসএ ভিতরে যাবে না, দ্যাট ইজ ফর শিওর, রাইট? এবং ওখানে তো একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আছে যে না এই পর্যন্ত যে আমরা যুদ্ধে কখনো জড়াবো না। একমাত্র ইরান মিডল ইস্টে একটা কান্ট্রি যে প্রক্সির মাধ্যমে ইসরায়েলি ইন্টারেস্টকে আপনার ব্যাহত করছে। ওখানে লেবাননে হিজবুল্লাহকে দিয়ে, ইয়েমেনে হুতিদেরকে দিয়ে, ইভেন বাশার আল আসাদের সময়, বাশার আল আসাদ যদিও সে কিন্তু আলাইট মানে শিয়া সম্প্রদায়, যদিও সুন্নি সম্প্রদায় ওখানে মেজরিটি, তারপরে যেখানে যেখানে শিয়া সম্প্রদায় আছে সব জায়গায় কিন্তু ইরান হচ্ছে এই প্রক্সি ওয়ারের মদতদাতা, যেটা পৃথিবীর আর কোনো শক্তি ইউএসএ কে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না, সেটাই ব্যবহার করছে। এখন যেটা হচ্ছে যে পুরো মিডল ইস্টের আসলে এটা প্যারাডাইম শিফট হবে, আদল পরিবর্তন হবে, যেটা ইসরায়েলের বা নেতানিয়াহুর একটা টার্গেট ছিল যে মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের মতো করে সাজানো। ওদের তো মূল টার্গেট ছিল রেজিম চেঞ্জ, সেটা রেজিম চেঞ্জ সম্ভব না। রেজিম চেঞ্জ সম্ভব না। আমি এখনো বলি যে দেখেন এই সকালে একজন মানে খমেনি মারা যাবে, বিকালে আরেকজন তৈরি হবে, তারপরের দিন আরেকজন, পেরেনিয়াল সোর্স অফ লিডারশিপ। এটা প্যালেস্টাইনের ক্ষেত্রে দেখেন এবং ইরানের ক্ষেত্রে তাই হবে। এটা চেঞ্জ করতে পারবে না। যদি চেঞ্জ করা সম্ভব হতো তাহলে 2-3 মাস আগে যে বড় আপহিভেলটা হলো, বড় অভ্যুত্থান হলো, তখনই কিন্তু করা সম্ভব ছিল। এবং এই যুদ্ধের জন্য যেটা নেতানিয়াহু বলেছে ঐতিহাসিক
ঐতিহাসিক নেতৃত্বের জন্য অভিনন্দন জানিয়েছে এবং ট্রাম্প বলেছে যে এটা সিঙ্গেল মোস্ট অপরচুনিটি, এরপরে কিন্তু এই সুযোগ ইরানবাসী কোনোদিন পাবে না। আপনি দেখেন এটার কোনো ভিত্তি নেই। আর বিশেষ করে আলী খমেনির হত্যার পরে মানে পুরা ইরান কিন্তু এখন সো ইউনাইটেড, তারা লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত হবে, কিন্তু কোনো ধরনের মানে আধিপত্যকে তারা স্বীকার করে নেবে না। কামাল ভাই, এই যুদ্ধর যে লংজিভিটি আমরা দেখছি হয়তো খুব শিগগিরই শেষ হওয়ার লক্ষণ নাই, কারণ ইরান যতক্ষণ পর্যন্ত তাদের আছে শেষ পর্যন্ত তারা লড়বে। আলটিমেটলি এই যে ইরানের একজনের পর একজন বড় বড় সুপ্রিম কমান্ডার মারা যাচ্ছে, সামরিক নেতা মারা যাচ্ছে, কিন্তু ইরান কিন্তু পরে ঘুরে দাঁড়াচ্ছে। তো এই যে ইরানের এই মনোবলের পেছনের কি কারণ থাকতে পারে? দেখেন পৃথিবীর ইতিহাসে তো রাজনীতির ইতিহাস তো অনেক বছরের। আপনি সেই যদি একদম প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করেন, এরপর দেখেন ইরান হলো একটা দেশ যেটা কখনোই কিন্তু পরাধীন হয়নি কারো, কোনো ঔপনিবেশিক শাসন কিন্তু ইরান কখনো আসেনি। ইরানের এটি হলো ঐতিহ্য, কিন্তু ইরানের যে শিল্প মানে একটা জাতি